হাই স্টুডেন্টস, আজকের যুগে যেখানে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়াটাই একটা ট্রেন্ড হয়ে গেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা ক্লাস 12-এর পর, বিশেষ করে সায়েন্সের যে সমস্ত স্টুডেন্ট, তারা হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে দৌড়চ্ছে। আজকের তুমি ইমাজিন করো, যদি যত নাম করা তাবড় তাবড় বিজ্ঞানী বা বিভিন্ন আবিষ্কারক, ইনোভেটর, তারা যদি বিভিন্ন যুগান্তকারী আবিষ্কার না করতেন, রিসার্চের মাধ্যমে বিভিন্ন ফাইন্ডিংস না বার করতেন, তাহলে আজকের ডাক্তারবাবুরা যুগান্তকারী যে সমস্ত ওষুধ দিয়ে মরণাপন্ন রোগীকে ট্রিটমেন্ট করেন বা বিভিন্ন ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলেন, সেই সমস্ত ব্যাপারগুলো কি তারা করতে পারতেন? ঠিক তেমনই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, কম্পিউটার সায়েন্স, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই সমস্ত ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যত টেকনিক্যাল ওয়ান্ডার আমরা দেখতে পাই, সেই সমস্ত টেকনোলজির পেছনেও কিন্তু এইরকম রিসার্চ সায়েন্টিস্টদেরই হাত আছে। তো আজকের আমি এখানে একটা কাইন্ড অফ এক্সাম্পল কেরিয়ার পাথ বলতে পারো, দু ধরনের, মানে ক্লাস 12 পাস করার পর যারা পিসিবি স্টুডেন্ট তাদের জন্য একটা পার্টিকুলার কেরিয়ার পাথ নিয়ে আলোচনা করব, আবার ক্লাস 12-এ যাদের পিসিএম আছে তাদের জন্য আরেকটি পার্টিকুলার কেরিয়ার পাথ নিয়ে আলোচনা করব। মানে সোজা কথায়, যদি কেউ পিসিএমবি স্টুডেন্ট হও তাহলে কিন্তু তোমরা এই দুটো পাথের মধ্যে যে কোনো একটা পাথ চয়েস করতে পারো, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমাদের পক্ষে সেটা সম্ভব। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের কোনটায় বেশি ন্যাক আছে সেটা দেখে নিতে পারো, একটা আইডিয়া পাবে, মাথায় রাখবে ওয়ে আরও অনেক আছে। ওকে, পিসিবি দিয়ে এই রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে ঢোকার জন্য আরও অন্যান্য অনেক কেরিয়ার পাথ থাকতে পারে, পিসিএম দিয়েও সেম জিনিস, কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দুটো কেরিয়ার পাথ নিয়ে আলোচনা করব, যে দুটো কেরিয়ার পাথ কিন্তু অলরেডি দুর্দান্তভাবে যুগান্তকারী। তো প্রথমেই চলো ট্র্যাক 1, ওকে, পিসিবি স্টুডেন্টদের জন্য দেখি যে কোন কেরিয়ার পাথটা দুর্দান্তভাবে একটি রিসার্চ ওরিয়েন্টেড পাথ হতে পারে। আফটার 12 পিসিবি এই কম্বিনেশান মিনিমাম 60%, কিছু কিছু কলেজে 50%-এও তোমরা কিন্তু এই কেরিয়ার অপশানে অপ্ট করতে পারো, মানে এর যে স্টেপিং স্টোন যে কোর্স, সেই কোর্সে অ্যাডমিশান পেতে পারো। আমি এখানে মডেল, মানে একটা এক্সাম্পল কোর্স সেট করেছি, মানে এই টাইপের আরও ভ্যারিয়াস কোর্সেস আছে, তোমরা যে কোনো একটা চয়েস করতে পারো। তো এইখানে যে কোর্সের আমি নাম উল্লেখ করেছি, অন্যতম সেরা জব ওরিয়েন্টেড এবং রিসার্চ ওরিয়েন্টেড একটি কোর্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, 4 বছরের ফুল টাইম কোর্স। ওকে, এবং অবশ্যই এই কোর্স যদি তুমি ঠিকভাবে করতে পারো এবং ঠিকভাবে স্কিলসেট নিতে পারো, তাহলে 4 বছর পর যেমন প্লেসমেন্টের অপশানসও দুর্দান্তভাবে পাওয়া যায়, ঠিক তেমন আরও ফার্দার স্টাডি করে, এখানে যেটা দেখানো হয়েছে যে আরও ফার্দার স্টাডি করে কীভাবে রিসার্চ সায়েন্টিস্ট হয়ে উঠতে পারবে, সেই কেরিয়ারও তোমরা চুজ করতে পারো। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ভালো ভালো কলেজেস আছে যেখানে পার্টিকুলার এই বিএসসি ইন বায়োটেকনোলজি কোর্স অফার করে। এখানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে, দেখো এইটা দেখে তোমরা এরকম আমাকে বলো না বা নিজেরাও ভেবো না যে এগুলো ছাড়া বাদ বাকি সমস্ত কি খারাপ বা সব কি, মানে আর কোনো কলেজে কি করানো না, আরও অনেক অপশান থাকতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে কয়েকটা কলেজের বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করেছি। প্রথমেই ম্যাকআউট, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি বা আমাদের স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি। দেন এসবিএমএস কলকাতা, দি ফ্যান্টাস্টিক প্রাইভেট ইনস্টিটিউট, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এবং এআইসিটি অ্যাপ্রুভড একটি কলেজ। তারপরেই আছে সেন্ট জেভিয়ার্স কলকাতা, নিশ্চয়ই তোমরা জানো, দুর্দান্তভাবে নাম করা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এটিও একটি প্রাইভেট ইউনিভার্সিটি। এবং এইগুলোর মধ্যে যে কোনো একটা, এবং এগুলো ছাড়াও আরও যে সমস্ত অপশানস আছে তার মধ্যে যে কোনো একটা কলেজ তোমরা চয়েস করে নিয়ে ভালো করে পড়াশুনো করো। ভালো করে পড়াশুনো যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে এই রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে পারবে। এবার দেখো এখানে একটা ক্যাচ আছে যে প্রাইভেট যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো বেস্ট ফর প্লেসমেন্ট, মানে যদি 4 বছর পরে প্লেসমেন্ট চাও তাহলে অবশ্যই প্রাইভেট অপশানসগুলো অপ্ট করার চেষ্টা করবে। আর যদি মনে করো যে না আমি হায়ার স্টাডি করবো, আরও ফিউচারে রিসার্চ ওরিয়েন্টেড লাইনেই যাব, মানে রিসার্চ সায়েন্টিস্ট হওয়াটাই আমার কেরিয়ার গোল, তাহলে আমি বলবো প্রাইভেট বা গভর্নমেন্ট যেটা তোমার সুবিধা হয়, যেখানে ফিস সবচেয়ে কম হয়, সেইখানে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও। সো আলটিমেটলি এই গ্র্যাজুয়েশান কোর্স কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তারপরেই পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে এমএসসি ইন বায়োটেকনোলজি। এক্সাম্পল হিসেবে দিচ্ছি,
বিএসসি ইন বায়োটেকনোলজি পড়ে অনেকে এমএসসি ইন মাইক্রোবায়োলজি বা এমএসসি ইন বায়ো ইনফরমেটিক্স এই টাইপের কোর্স মানে অপ্ট করে। এবং আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতে আরও অনেক অপশানস আছে, আরও অনেক কলেজেস আছে, যে কোনো একটা ভালো কলেজ চয়েস করো যেখানে পাবে। কিন্তু আমি যে একটা এক্সাম্পল পাত হিসেবে তোমাদের এখানে এমএসসি ইন বায়োটেকনোলজি নিয়েই আলোচনা করছি। এটাও 2 বছরের কোর্স হয় নিশ্চয়ই জানো, এবং এগুলোর করার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা অপশানস আছে তার মধ্যে কয়েকটা আমি এখানে উল্লেখ করেছি। 1 নম্বরে অবশ্যই থাকবে আইআইটি খড়গপুর, তারপরে থাকবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এসভিআইএমএস কলকাতা। হ্যাঁ, এই কলেজে ঠিক যেমন বিএসসি বায়োটেকনোলজি অফার করা হয়, তেমন এই কলেজেই তোমরা কিন্তু এমএসসি বায়োটেকনোলজি করারও অপশান মানে সুযোগ পাবে, এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের মিনিমাম। তারপরেই এমইটি ইউনিভার্সিটি, অ্যাডামাদ ইউনিভার্সিটি, এগুলো ছাড়াও আরও বেশ কিছু ইউনিভার্সিটি থাকতে পারে বা আছে, হয়তো কলেজ আছে এবং অবশ্যই আছে। তোমরা সেগুলো সম্পর্কেও খোঁজখবর নিয়ে যে কোনো একটা কলেজ থেকে এই কোর্স কমপ্লিট করতে পারো। তারপরেই অ্যাপিয়ার ফর সিএসআইআর নেট অথবা গেট, এগুলো এক ধরনের এন্ট্রান্স এক্সাম বলতে পারো। এগুলো পিএইচডি এবং ফেলোশিপ করার জন্য কিন্তু প্রয়োজন, এবং ওই জুনিয়র রিসার্চ ফেলোশিপ মানে প্রায় মানে অ্যাপ্রক্সিমেটলি পার মান্থ 30 থেকে 31 হাজার টাকার মতো পাওয়া যায়। অবশ্যই সেগুলো কোন ইনস্টিটিউশন থেকে করার সুযোগ পাচ্ছ তার উপরও নির্ভর করবে। তারপরেই দেখো পিএইচডি ইন বায়োটেকনোলজি অথবা জেনেটিক্স অথবা মলিকিউলার বায়োলজি, এই টাইপের কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু পিএইচডি করতে পারো, এবং এগুলো ছাড়াও আরও অনেক অপশানস আছে, বায়ো ইনফরমেটিক্সের মতো অপশানসও আছে। তো যে কোনো একটা অপশানস কিন্তু তোমরা নিতে পারো। মাইক্রোবায়োলজি আছে, এবং এগুলোর মধ্যে যে স্পেশালাইজেশন তোমরা চয়েস করতে পারো, আমি জাস্ট উদাহরণ হিসেবে তোমাদের দিচ্ছি। ক্যান্সার রিসার্চ, জিন থেরাপি, স্টেম সেল রিসার্চ, ইমিউনোলজি। বুঝতেই পারছো এই প্রত্যেকটা না যুগান্তকারী, মানে এগুলোর মাধ্যম দিয়ে এখনও অনেক কিছু আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে। অলরেডি আবিষ্কার হচ্ছে এবং আরও অনেক কিছু আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে, এবং যেগুলো ঠিকমতো যদি আবিষ্কার করা না যায় তাহলে ইন ফিউচার হয়তো মানব প্রজন্মকে বাঁচানো যাবে না। এই একটা উদাহরণ হিসেবে যদি দিই, এই যে ক্যান্সার নিশ্চয়ই জানো আজ একটা মারণ রোগ, মানে এটা তো এমনিতেই একটি দুরারোগ্য ব্যাধি বলে মানে আগেই প্রচলিত ছিল। তার সাথে সাথে ক্যান্সার একটা সেই কাইন্ড অফ এপিডেমিক কাইন্ড অফ বলবো, এই টাইপের কিন্তু হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো এই ক্যান্সারের পার্মানেন্ট কোনো সলিউশন, মানে ক্যান্সারকে মানে ক্যান্সার মুক্ত করার জন্যে বা ক্যান্সার হলে সেটাকে সারানোর জন্য এক্স্যাক্ট কোনো মেডিসিন বা তার কোনো ট্রিটমেন্ট আবিষ্কার করার ভীষণ ইম্পর্টেন্স দেখা দিচ্ছে। না হলে কিন্তু মানব প্রজন্মকে বাঁচানোটা অসম্ভব হয়ে দাঁড়াবে ইন ফিউচার। তো বুঝতেই পারছো এই একটা উদাহরণ দেখেই যে কতটা ফিউচারিস্টিক এবং কতটা যুগান্তকারী বিভিন্ন আবিষ্কারের সঙ্গে তোমরা যুক্ত হতে পারবে, বা এই পিএইচডি করার সময় সেই বিষয় নিয়ে তোমরা স্পেশালাইজেশন চয়েস করতে পারবে। স্যালারি বা কত ইনকাম হতে পারে এটা জাস্ট এটা অ্যাভারেজ বা অ্যাপ্রক্স একটা আইডিয়া নেওয়ার জন্য ওই জুনিয়র রিসার্চ ফেলোশিপ এই টাইপের মানে পিএইচডি করার সময় মোটামুটি অ্যাভারেজ ওই 31 থেকে 35 হাজার পার মান্থ এরকম পাওয়া যেতে পারে। সায়েন্টিস্ট ইন গভর্নমেন্ট ল্যাব, ওই সরকারি যে সমস্ত ল্যাবগুলো আছে সেখানে কিন্তু 60 to 1.2 লাখ পার মান্থ এই টাইপের স্যালারি হয়। ওকে, সায়েন্টিস্ট ইন গভর্নমেন্ট ল্যাবে। দেন ইন্ডাস্ট্রি উইথ এক্সপিরিয়েন্স নিয়ে যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাও তাহলে কিন্তু 10 থেকে 25 লাখ পার অ্যানাম এই টাইপের একটা মানে স্যালারি আর্ন করতে পারো। আর পোস্ট ডক অ্যাব্রড, বিদেশে গিয়ে যদি এই ডক্টরেট করার সুযোগ পাও, এবং সেক্ষেত্রেও যে সমস্ত ফেলোশিপ বা এই সমস্তগুলো পাওয়া যেতে পারে, সেটাও কিন্তু প্রায় 40 to 70K মানে $1,000 পার ইয়ার এই টাইপের রেঞ্জে যেতে পারে। এবং তারপরে এই সমস্ত ডক্টরেট এগুলো মানে পোস্ট ডক কমপ্লিট করার পর সেইখানে যদি কেরিয়ারের সুযোগ পাও, বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যে যুক্ত হতে পারো, বিদেশের ওই সমস্ত ইউএসএ, জার্মানি বা এই মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে সবচেয়ে বেশি রিসার্চের সুযোগ আছে, বড় বড় ল্যাবস আছে, সেই সব জায়গায় যদি একদম টপ মোস্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাও, বুঝতেই পারছো সেখানে স্যালারির রেঞ্জ কিন্তু মানে দুর্দান্ত হতে পারে, ভীষণভাবে অ্যাট্রাকটিভ হতে পারে। তো বুঝতেই পারছো ইনকামের সুযোগও কিন্তু যথেষ্ট আছে। ঠিক যেমন নতুন কিছু আবিষ্কারের মানে একটা আনন্দ আছে, নতুন কিছু জানার যে ইচ্ছা সেটা যেমন তোমাদের পূর্ণ হবে, ঠিক তেমন একটা হিউজ ইনকাম করার অপশান তো কিন্তু তোমাদের খুলে যেতে পারে। তারপরেই এক্সট্রা সার্টিফিকেশানস অ্যান্ড স্কিলস, মানে কিছু এক্সট্রা সার্টিফিকেশান বা যদি এক্সট্রা কিছু স্কিলস ডেভেলপ করতে পারো এই কোর্সগুলো করার সাথে সাথে, তাহলে কিন্তু ইন ফিউচার আরও অনেক বেটারভাবে কাজ করতে পারবে। বায়ো ইনফরমেটিক্স নিয়ে যদি আলাদা করে কোনো সার্টিফিকেশান বা আলাদা করে স্কিল সেট বিল্ড করতে পারো। ওকে, সিআরআইএসপিআর যার উপর নোবেল
পেয়েছিলেন দুজন মহিলা বিজ্ঞানী, তোমরা হয়তো নাম শুনেছো। তো সেই CRISPR যে টুলস, জিন এডিটিং যে টুল বা প্রোটিওমিক্স টুলস, এই সমস্ত টুলসের ওপর যদি নলেজ বিল্ড করতে পারো, সফটওয়্যার মানে কম্পিউটার সায়েন্সেরও বিভিন্ন ফিল্ডের কিন্তু অ্যাপ্লিকেশান রয়েছে, তার মধ্যে আর প্রোগ্রামিং বা পাইথন ফর বায়োডাটা অ্যানালিসিস, এই মানে রিসার্চ ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে ডেটা সায়েন্সের কিন্তু একটা ইমপ্লিমেন্টেশন আছে। এবং ডেটা সায়েন্সের কাজ যদি ভালো করে করতে মানে চাও, তাহলে বিভিন্ন AIML এর টুলসের ইউসেজ আজকে শিখতেই হবে। এবং AIML এর টুলস সবচেয়ে ভালো তুমি ইউজ করতে পারবে, ইজিলি ইউজ করতে পারবে, কাস্টমাইজ করতে পারবে যদি একটু ভালোভাবে পাইথন বা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোর মধ্যে যে কোনো একটার ওপর একটু ভালো নলেজ বা স্কিল বিল্ড করে নিতে পারো। এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ভীষণ ইজি টু লার্ন, কিন্তু তোমাকে কনসিস্টেন্টলি শিখতে হবে, ভীষণভাবে ফিউচারিস্টিক। ইন্টার্নশিপস অ্যাট CSIR, IICB বা NIBMG বা AIIMS বা AIMS, এই সমস্ত জায়গায় যদি ইন্টার্নশিপ করার সুযোগ পাও, তাহলেও কিন্তু তোমাদের কেরিয়ারে একটা এক্সট্রা বুস্ট পেয়ে যাবে। তারপরে এই ট্র্যাক 2 মানে PCM স্টুডেন্টদের জন্য, এর আগেরটা ছিল PCB স্টুডেন্টদের জন্য, এরা কিন্তু PCM স্টুডেন্টদের জন্য। আফটার 12 PCM উইথ স্ট্যাটস অ্যাজ অপশনাল ইজ এ বোনাস। তো PCM স্টুডেন্টদের জন্য দেখো 60% প্লাস ইন ম্যাথ অ্যান্ড ইংলিশ, মানে এইরকম একটা মার্কস কিন্তু পেতে হবে এই টাইপের কেরিয়ার অপ্ট করার জন্যে। এবং অবশ্যই অ্যাপিয়ার ফর ISI অ্যাডমিশন টেস্ট, আমি কিন্তু এখানে একটা পাথ নিয়ে আলোচনা করছি, এবং এটা এমন একটা কেরিয়ার পাথ না, ইভেন যারা বিভিন্ন ক্লাস 12-এর যে এক্সামগুলো তার যারা টপার হয়, সেই ক্লাস 12-এর মানে CBSE বোর্ড হোক, ICSE হোক, বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ডের টপার যারা, ইভেন অনেক এন্ট্রান্স এক্সামের টপাররাও কিন্তু সেই এন্ট্রান্স এক্সামের পর ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন না নিয়ে মানে গতানুগতিক ইঞ্জিনিয়ার হওয়ার যে কেরিয়ার পাথ সেটাকে না চয়েস করে এই কেরিয়ার পাথ চয়েস করে। মাইন্ড ইট, আমি নিজে কদিন আগেই বিভিন্ন ইন্টারভিউয়ের মধ্যে মানে এই সমস্ত টপারদের একটা ইন্টারভিউতে সেখানে দেখছিলাম, এবং এটা ট্রেন্ড কিন্তু প্রতি বছরই দেখা যায়, এই কিছু কিছু টপার আছে যারা কিন্তু এই সমস্ত গতানুগতিক পথে যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে ছোটে না, তারা কিন্তু এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড মানে পাতেই যায়। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এই PCM স্টুডেন্টদের জন্য আমার মনে হয় এই কেরিয়ার পাথ হিউজ। মানে এই কেরিয়ার পাথে যেমন তোমার রিসার্চের সম্ভাবনা প্রচুর আছে ঠিক আগেরটার মতোই, ঠিক তেমন মানে যে ইনকামের সম্ভাবনা আছে না, যে ইনকাম তোমরা করতে পারো বা যে স্যালারি আর্ন করতে পারো, সেটাও কিন্তু যে কোনো ইঞ্জিনিয়ারদের মানে জন্যেও ঈর্ষণীয় হতে পারে। এতটাই হাই পেইং কেরিয়ার কিন্তু হতে পারে এই রিসার্চ ফিল্ড দিয়ে যদি তোমরা যেতে পারো। এবং তার জন্য অবশ্যই তোমাদের এই ISI অ্যাডমিশন টেস্টের মতো এরকম হাইলি একটা কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সেইখানে এক্সাম দিয়ে সেটাকে ক্র্যাক করে ISI-তে অ্যাডমিশন নিয়ে B স্ট্যাট অথবা B ম্যাথের মতো যে কোনো একটা কোর্স চয়েস করতে হবে। ওকে, গেট অ্যাডমিশন ইন ISI কলকাতা, এটা একটা এক্সাম্পল পাথ। ওকে, তো ISI কলকাতায় তোমরা B স্ট্যাট নিয়ে ধরো পড়াশুনো স্টার্ট করে দিলে, 3 বছরের প্রোগ্রাম, এবং এখানে কোর ফোকাস মানে যেগুলোর উপর বেশি তোমাদের স্কিল বিল্ড করতে হবে বা বেশি নলেজ বিল্ড করতে হবে, সেগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, প্রবাবিলিটি, অ্যালগোরিদম। মাথায় রাখবে এর ওপর না AI ডিপেন্ডেন্ট, মানে AI কাজ করে এইগুলোর ওপর, ডেটা মানে স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, প্রবাবিলিটি, অ্যালগোরিদম, এইগুলোর ওপরই কিন্তু AI কাজ করে। যে কোনো আজকের AIML এর যে সফটওয়্যার বা টুল যাই বলো, সবই কিন্তু এই মানে তার বিল্ডিং ব্লকস বলতে পারো এই ব্যাপারগুলো। এরপরে মাস্টার্স ডিগ্রি করতে হবে, MStat অথবা MS করতে হবে ইন ডেটা সায়েন্স অথবা AI এর ওপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর। এর ওপর তোমাদের কিন্তু বিভিন্ন MStat অথবা মাস্টার ইন সায়েন্স প্রোগ্রাম কমপ্লিট করতে হবে, মানে সোজা কথায় মাস্টার ডিগ্রিও করতে হবে, কারণ তোমরা কিন্তু রিসার্চ ফিল্ডে যেতে চাইছো। ওকে, তো এর জন্য টপ অপশানস কোথায়? অবশ্যই ISI তো আছেই, ISI কলকাতা বা ব্যাঙ্গালোর এই টাইপের মানে একদম মানে A গ্রেডেড অপশান তো আছেই। তারপর IITসও আছে, বিভিন্ন IITসেও এই জ্যামের মতো এক্সাম দিয়ে তোমরা কিন্তু এই টাইপের কোর্স অপ্ট করতে পারো। দেন IIIT হায়দ্রাবাদ বা TIFR বা IISc এই টাইপের বিভিন্ন প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনও আছে, যেখানে তোমরা কিন্তু এই কোর্স অপ্ট করতে পারো। তারপরে PhD ইন AI অথবা ML অথবা ডেটা সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স, 4 থেকে 5 বছরের এই PhD কোর্স কিন্তু তোমাদের করতে হবে, মানে PhD করতে হবে, তোমাদের ডক্টরেট করতে হবে। ওকে, এবং এখানে যে রিসার্চ এরিয়া যেগুলো আছে, যেগুলোর ওপর রিসার্চ করার সুযোগ পাবে, দেখো ডিপ লার্নিং, ইকোনোমেট্রিক্স, কোয়ান্টাম AI, মাইন্ড ইট, কোয়ান্টাম AI, শুধু এই একটা সাবজেক্ট নিয়ে আমি এর পরেই
মানে কিছুদিনের মধ্যেই খুব ইন ডিটেলসে ভিডিও বানাবো যে কোয়ান্টাম এআই এই ফিল্ডে রিসার্চ ওরিয়েন্টেড কত অপরচুনিটি থাকতে পারে ভবিষ্যতে। এই কোয়ান্টাম এআই মানব প্রজন্মকে যতদূর সম্ভব ওই ঠিক যেভাবে আগুন আবিষ্কার হয়ে যাওয়ার পর মানব প্রজন্ম একটা রিভলিউশনারি মানে তার লিপ এসেছিল তার যে অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে, ঠিক সেই টাইপের কিন্তু মানে লিভ আসতে পারে এই কোয়ান্টাম এআই যখন ফুল ফেদে আসবে। তো সেইটা নিয়ে আমি ইন ডিটেলসে ভিডিও খুব শীঘ্রই বানাবো। দেন জয়েন্ট ল্যাবস, ওকে, মানে এই সমস্ত বিষয়ে মানে হচ্ছে রিসার্চ জরিয়া পেতে পারো তোমরা, এবং কোথায় তোমরা এই মানে কোন কোন ল্যাবে তোমরা এই সমস্ত রিসার্চ করার সুযোগ পেতে পারো। দেখো আইএসআই, টিআইএফআর, আইআইএসসি, মাইক্রোসফট রিসার্চ যে ল্যাব, আইবিএম এর যে ল্যাব এবং গুগল রিসার্চ যে ল্যাব, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এই সমস্ত রিসার্চের সুযোগ পেতে পারো, তোমরা পিএইচডি করার সুযোগ পেতে পারো এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং বুঝতে পারছো এই প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক, বাট এর ডিম্যান্ড যত দিন যাবে আরও বাড়বে এবং এই যে এআইএমএল বা ডেটা সায়েন্স বা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন রিসার্চের ওপর ডিপেন্ড করে পরবর্তীকালে ইঞ্জিনিয়াররা তারা নানা রকম টেকনোলজিস নিয়ে কাজ করবেন, মানব প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাবে। সো রিসার্চ ভীষণ ইম্পর্ট্যান্ট। কেরিয়ার স্কোপ আফটার পিএইচডি করার পর তোমার কেরিয়ার স্কোপ কী কী হতে পারে দেখো। এআই রিসার্চ সায়েন্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয় নিয়ে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবে গুগল, এআই, আইবিএম অথবা অ্যামাজন বা এই টাইপের আরও প্রচুর কোম্পানিতে আছে বা এমএনসিস আছে সেখানে। ডেটা সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবে, টপ এমএনসিসগুলোতে ডেটা সায়েন্টিস্টদের ভীষণ হাই পেইং কেরিয়ার, কিন্তু সেই ডেটা সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পাবে। রিসার্চ প্রফেসর হওয়ার সুযোগ পাবে আইএসআই, আইআইটিস, আইআইএমসে, ওকে, যদি টিচিং প্রফেশনে যেতে চাও। গভর্নমেন্ট ইকোনমিস্ট বা স্ট্যাটিস্টিশিয়ান হতে পারো। সরকারি চাকরি ক্ষেত্রেও দুর্দান্ত স্যালারি নিয়ে একটা সরকারি চাকরির অপশানও কিন্তু তোমাদের জন্য খোলা থাকে। দেন কোয়ান্ট অ্যানালিস্ট ইন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে এই ফিল্ডগুলো ডেটা সায়েন্স বলো বা স্ট্যাটিস্টিক্স বলো, এআইএমএল বলো, এগুলো এখন হিউজ ইমপ্লিমেন্টেশন এসে গেছে, সেখানেও কিন্তু কেরিয়ারের অপশানস আছে। স্যালারি রেঞ্জ এবার দেখো, পিএইচডি ফেলোশিপ, ওই পিএইচডি করার সময় ওই ঠিক পিসিবি স্টুডেন্টদের মধ্যেই তোমরাও কিন্তু ওই অ্যাভারেজ ধরে রাখো 31 থেকে 35,000 পার মান্থ এরকম একটা ফেলোশিপ তোমরা পেতে পারো। এআই রিসার্চ সায়েন্টিস্ট যদি হও তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে, আমাদের ইন্ডিয়াতে যদি চাকরির সুযোগ পাও সেক্ষেত্রে 20 থেকে 50 লাখ পার অ্যানাম মানে প্রতি বছর এরকম একটা প্যাকেজ পেতে পারো। এগুলো কিন্তু অ্যাভারেজ, মাথায় রাখবে, এটা অনেকটা বেশি হতে পারে আবার কিছুটা কমও হতে পারে, সেটা সম্পূর্ণ তুমি কোথায় চাকরি পাচ্ছ, তোমার স্কিল কতটা, সেগুলোর ওপর ডিপেন্ড করছে। পোস্ট ডক অ্যাব্রড, বিদেশে গিয়ে যদি এই পোস্ট ডক করার অপশানস পাও সেক্ষেত্রে যে ফেলোশিপ পেতে পারো 50 থেকে 90,000 ডলার পার ইয়ার, এই টাইপের একটা ফেলোশিপ নিয়ে কিন্তু তোমরা বিদেশে এই পোস্ট ডক করার সুযোগ পেতে পারো। দেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট হয়ে গেছো ধরে নিলাম, এবং একদম টপ মোস্ট যে চাকরি তোমরা পেতে পারো বা যে স্যালারি তোমরা আর্ন করতে পারো 1 crore প্লাস ইন সিনিয়র রোলস, একদম মানে এই যে কারণে আমি তোমাদের বলছিলাম যে এই কেরিয়ার পাথ দিয়ে যারা আসে তারা যেমন নতুন নতুন আবিষ্কারের যে আনন্দ সেটাও যেমন পায়, ঠিক তেমন সবচেয়ে হাই পেইং কেরিয়ারও কিন্তু অপ্ট করার সুযোগ পায় এই কেরিয়ার যারা ফলো করে, ওকে। তো আমি তোমাদের এখানে যা একটা অ্যাভারেজ স্যালারি দিয়েছি, একদম টপ মোস্ট কেরিয়ার অবধি যারা পৌঁছবে, বাট একটা হাই পেইং স্যালারি কেরাম হতে পারে ওই 1 কোটির ওপরে, এই টাইপের একটা স্যালারি কিন্তু পেতে পারো, এবং এটা কিন্তু অ্যাভারেজ, মাথায় রাখবে, এর চেয়ে অনেক অনেক বেশি স্যালারি কিন্তু আর্ন করা যেতে পারে। তারপরেই স্কিলস অ্যান্ড সার্টিফিকেশান, ওই ঠিক পিসিবির মতোই এখানেও কিছু এক্সট্রা স্কিল বা সার্টিফিকেশান কোর্স যদি করে রাখতে পারো তাহলে কিন্তু অনেক কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ পাবে। তো প্রথমেই দেখো পাইথন আর এসকিউএল এগুলো মানে বলার অপেক্ষা রাখে না আজকে, না এই পাইথন বলো বা আর বলো এসকিউএল, এগুলো সবই কিন্তু বিভিন্ন এআই টুলস বা এমএল টুলসের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাই পাইথন, আর এবং এসকিউএল কি না মানে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইগুলোর ওপর বেসিক নলেজ যদি তোমার থাকে এবং একটা ভালো স্কিলও যদি থাকে তাহলে তুমি শুধু এই ফিল্ডে কেন, যে কোনো ফিল্ডেই অনেক অ্যাডেড বেনিফিট পাবে, কারণ এআইএমএল ছাড়া আজকের তুমি অচল, ওকে। সো এআইএমএল রিলেটেড বিভিন্ন নলেজ যদি এক্সট্রা নিয়ে রাখতে পারো তাহলে অবশ্যই একটা এক্সট্রা এক্সপোজার পাবে। দেন মেশিন লার্নিং, ওই কোর্সেরা বা ফাফ.এআই, গুগল এআই, এই সমস্ত জায়গা থেকে যদি মেশিন লার্নিং সম্পর্কেও মানে একটা স্কিল বিল্ড করতে পারো তাহলেও অনেক ফ্যাসিলিটি পাবে। দেন ম্যাথ অ্যান্ড স্ট্যাটস মডেলিং, এই নিয়েও যদি স্কিল বিল্ড করতে পারো অনেক এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবে। এবং বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ যদি করে রাখতে পারো, এই নীতি আয়োগ, দেন আরবিআই, গুগল, আইআইএম, এই সমস্ত জায়গা থেকে যদি ইন্টার্নশিপ করে রাখো তাহলেও তোমাদের কেরিয়ারে একটা এক্সট্রা এক্সপোজার পাবে।
তারপরে একটা কম্পারিজন টেবিল পিসিবি ভার্সেস পিসিএম পাথ, এরকম টাইপের একটা কম্পারিজন টেবিল যদি তোমরা দেখো, তোমরা দেখে নিতে পারো। তো আমি তোমাদের বলবো এখানে না ওই কোনটায় বেশি স্যালারি আছে কোনটায় কম স্যালারি আছে এইগুলো না দেখে আমি বলবো, সাজেস্ট করবো তোমাদের কোথায় ইন্টারেস্ট আছে সেটাকে ফলো করো। কারণ এখানে না একটা সময়টা বেশি লাগে, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে স্ট্যান্ড করতে এবং টপ মোস্ট মানে লেভেলে পৌঁছতে একটু সময় লাগে। সো তোমার যদি ভালোবাসা না থাকে, শুধু ওই মানি ইনকাম করাটাই যদি তোমার একমাত্র মোটিভেশান হয়ে থাকে, তাহলে কখনোই এই টাইপের কেরিয়ার তোমাদের জন্য নয়। কিন্তু যদি তোমার ভালোবাসা থাকে পার্টিকুলার এই ফিল্ডে, যদি তুমি আরও অনেক কিছু শিখতে চাও, তোমার মধ্যে যদি জিজ্ঞাসা থাকে, তাহলেই কিন্তু তুমি এই সমস্ত কেরিয়ার অপশানে মানে কেরিয়ার অপ্ট করার পর এরকম কেরিয়ার ল্যাডার দিয়ে আলটিমেটলি এরকম টপ মোস্ট কেরিয়ারে উঠতে পারবে। তো তোমরা যা দেখে নিতে পারো বেসিক আইডিয়ার জন্য, কিন্তু মাথায় রাখবে এই যে স্যালারি বলো বা এই যে মানে কেরিয়ার অপশান, এগুলো না সম্পূর্ণ ডিপেন্ড করবে তুমি কতটা স্কিল বিল্ড করতে পেরেছো, তুমি কতটা নলেজ গ্যাদার করেছো, কোথায় চাকরি পাচ্ছ তার ওপর। ওকে, তো তোমার যেখানে ন্যাক আছে তুমি যদি সেখানে 100% দিতে পারো, তোমার 100% যদি দিয়ে ঠিকমতো ডেডিকেশান দিয়ে তুমি যদি নিজেকে তৈরি করতে পারো, তো তাহলে তুমি কিন্তু যে কোনো একটা ফিল্ড দিয়েই এসে হাই পেইং কেরিয়ার তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে, যেখানে জব স্যাটিসফ্যাকশানের সাথে সাথে আর হিউজ স্যালারিও কিন্তু আর্ন করার সুযোগ পাবে। ওকে, সো ফাইনাল মেসেজ এটাই দেখো যে ডোন্ট জাস্ট স্টাডি টু গেট এ জব, স্টাডি টু ডিসকভার সামথিং নিউ। একদম যদি তোমার একটা চাকরি পাওয়াই মেন টার্গেট হয়, তাহলে আমি বলবো অবশ্যই এই সমস্ত ফিল্ডে এসো না, এই রিসার্চ ওরিয়েন্টেড লাইনে এসো না, তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এই সমস্ত হওয়ার লাইনেই যাও, অথবা অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে বিবিএ বিসিএ এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সেস চয়েস করো, অথবা বিএসসি বায়োটেকনোলজির মতো কোর্স করার পর ওই হায়ার স্টাডি না করে প্লেসমেন্টের কোথায় সুযোগ আছে সেগুলো দেখো। কিন্তু যদি তোমাদের নতুন কিছু আবিষ্কারের যে মজা, যে নিজে কিছু আবিষ্কার করেছো, যে আবিষ্কারের মাধ্যমে মানে মানব প্রজন্ম অনেক স্টেপ এগিয়ে যেতে পারে, সেই টাইপের আবিষ্কার করার যে আনন্দ সেইটা যদি পেতে চাও, তবেই কিন্তু এই টাইপের ফিল্ডে এসো, মন দিয়ে পড়াশোনা করো। ওকে, whether you are for PCB or PCM, ইন্ডিয়া নিডস রিসার্চার্স লাইক ইউ। একদম মানে পিসিএম হোক বা পিসিবি হোক, যে কোনো ফিল্ড থেকে আসা স্টুডেন্টরাই কিন্তু যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চায়, তাহলে কিন্তু তার জন্য প্রচুর স্কোপ আজকের আছে। কারণ আজকের আমাদের দেশে এই রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম প্রচুর হচ্ছে এবং আরও হতে হবে। একটা দেশকে এগোতে গেলে শুধু অন্য কোনো উন্নত দেশ বা সো কল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কখন কি একটা ব্যাপার রিসার্চ করে বার করবে তার উপর ডিপেন্ড করে আমরা বসে থাকবো, সেটা নয়। যে কারণে আজকের আমাদের দেশেও সরকারি বা বিভিন্ন বেসরকারি আর্থিক আনুকূল্যে এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম ভীষণভাবে হচ্ছে। কারণ আমাদের দেশেও এই আর্জেন্সি এসে গেছে যে আমাদের দেশে যাতে এই সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজ প্রচুর হয় এবং আমাদের দেশেই যাতে এই টাইপের আবিষ্কার প্রথম হয়, আমরা যাতে স্বনির্ভর হতে পারি। যে কারণে রিসার্চ ওরিয়েন্টেড কাজ কিন্তু আজকের আমাদের দেশে প্রচুর হচ্ছে। তো প্রচুর স্কোপস আছে। ওকে, এবং প্রচুর আরও নতুন রিসার্চ সায়েন্টিস্টদের দরকার আছে। সো অবশ্যই তোমরা যদি প্যাশনেট হও, তাহলে অবশ্যই এই টাইপের কেরিয়ার কিন্তু তোমরা অপ্ট করতে পারো। আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো যে রিসার্চ ফিল্ডে যদি তোমরা যেতে চাও ক্লাস 12-এর পর, তাহলে কী টাইপের মানে কেরিয়ার অপশানস হতে পারে বা কীভাবে তোমাদের এগোতে হতে পারে, এগুলো নিয়ে একটা আইডিয়া হয়ে গেছে। এবং এই দুটো কেরিয়ার পাথ, একটা পিসিএম এবং একটা পিসিবির জন্য আমি করেছি, এবং এটা বলাই বাহুল্য যে তোমরা যারা পিসিএমবি স্টুডেন্ট তাদের জন্য দু রকমের কেরিয়ার পাথই খোলা আছে, তোমরা শুধু দেখে নেবে তোমাদের কোন বিষয়ে বেশি ইন্টারেস্ট আছে। যদি এই টাইপের আর অন্য কোনো রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপার নিয়ে আমার থেকে এক্সট্রা কিছু জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা যদি তুমি ডাউটে থাকো যে তোমার এই রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে আসা উচিত হবে কি হবে না, নাকি কোনো জব ওরিয়েন্টেড ফিল্ডে যাওয়া উচিত হবে, এই সমস্ত বিষয়ে যদি তোমার কোনো দ্বন্দ্ব থাকে, দ্বিধা থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সাজেশান দিয়ে দিতে পারি। এবং অবশ্যই যদি অন্য কোনো কোর্স রিলেটেড ব্যাপারে বা কোনো কলেজ রিলেটেড ব্যাপারে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।